সঙ্গীন প্রণয়াশক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ১৯তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। পাহাড়ের চূড়ায় অবস্থিত দোচালা আলিশান ভিলার গা ডাবিয়ে দেওয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতে ঘুম নামছে না দু চোখের পাতায়। অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারো নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকেই। রুমের একপাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানালাটা হাট করে খোলা। সেটা থেকে পাতলা পিনপিনে সফেদ পর্দা ছাপিয়ে হু হু করে বাসন্তিক হিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার, তবুও ঘুমকুমারির দেখা নেই। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্যাকব্রাশ করতে করতেই দক্ষিণ জানলার মুখোমুখি হয়ে দাঁড়ালো কৃতিক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ, ঠোঁটের ভাঁজে সিগারেট ধরিয়ে মুখে বিড়বিড়ানো অস্পষ্ট আওয়াজ। কি করব আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই। পাশ ফিরেই তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই চাই। এইটুকু বলেই কৃতিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটা কাঠিন্য রূপ ধারণ করে। ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে। যে মুহূর্তে মনটাকে আর মানাতে না পারবো, ঠিক সেই মুহূর্তে এসব ফাকিং বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা কিংবা এর চেয়েও আরও বড় কোনো বাধা, সব কিছুকে জাস্ট উপড়ে ফেলে দেব আমি। মাইন্ড ইট অরোরা শেখ। সেদিন আমার কাছে কেঁদে কেটেও লাভ হবে না। আমি এতটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয়, কেড়ে নেই। এক মনে হাজারো কথা আউড়ে কাভার থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের উপর পরে শার্টের হাতা দুটো ভাঁজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায় কৃতিক। গভীর আমাবস্যার রাত। মাথার উপর আজ আর চাঁদের দেখা নেই। ছোট বড় তারকারাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ড্রিমলাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসা আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ ওর রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে। চোখ জোড়াও ঘুমাতে যাওয়ার জন্য নিষ্পিস করছে সেই কখন থেকে। কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাটা ছেঁড়া জায়গাগুলোতে মলম কে লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছেও অনেকটা কেটে গিয়েছে। সেখানটাতে আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে ওরও। আর খানিক বাদে বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশতি আধার রাতের হাতড়ে বেড়ানো জোনাকি পোকা পরক করছে, যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার। ওরও যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার কাজে প্রচণ্ড মনোযোগী, ঠিক তখনই কোনোরূপ নক না করে পাসওয়ার্ড টিপে ওর রুমের ভেতর প্রবেশ করে কৃতিক। এত রাতে আচমকা কারো উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে ওরও। মাথা তুলে কৃতিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিচের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে, মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয়, সেটাও জানেন না? ম্যানারলেস লোক কোথাকার। তোর রুমে আবার আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্ছি মেয়ে একটা। দেখি কোথায় লেগেছে। কথা বলতে বলতেই অরুর কাছে এগিয়ে যায় কৃতিক। হাত বাড়িয়ে দেয় অরুর ঘাড়ের কাছে। অরু দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলল, আপনার চেয়ে ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি অতটাও ছোট নই। নিজের গোপনীয় ক্ষতটা কৃতিককে দেখাতে অরু সংকোচ বোধ করছে বুঝতে পেরে কৃতিক হাঁটু গেড়ে অরুর মুখোমুখি বসে ওর এক পা তুলে দেয় নিজের উরুর উপর। তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি? বিয়ের বয়স হয়েছে? কি? কৃতিক চোখ তুলে অরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো, বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি? কৃতিকের হঠাৎ করা ছোবলের মতো প্রশ্নে অরুর লজ্জায় চোখ বুজে আসছে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলে, ব্যথা পায়ে হাত কেন দিয়েছেন? আরও ব্যথা দেব বলে। কৃতিকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেল অরুর। অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা কৃতিকের থেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, সত্যি আবার ব্যথা দেবেন? অরুর কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝংকার তুলে শব্দ করে হেসে উঠল কৃতিক। কৃতিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে অরুর ওষ্ঠাধর।
চোখ দুটো হয়ে উঠেছে হাঁসের ডিমের মতো গোল গোল। ও কি সত্যি দেখছে নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না ওরও। অরুকে সেই কখন থেকে হা হয়ে থাকতে দেখে কৃতিক নিজের চিরাচরিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে, হা করে আছিস কেন? মাছি খাওয়ার শখ হয়েছে? কৃতিকের কথার পাছে অরু অবিশ্বাসের সুরে বলে ওঠে, আপনি হাসতেও পারেন? অরুর কথায় কোনোরূপ প্রতিক্রিয়া না করে কৃতিক হাত বাড়িয়ে বলে, ওই পা দেখি। অরু সামান্য উকি দিয়ে দেখল ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এইড করে দিয়েছে কৃতিক। এরপর আরেকটা পাও নিজের অরুর ওপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, এই পায়ে নূপুর কোথায়? অরু ঠোঁট উল্টে অসহায় সুরে বলল, হারিয়ে ফেলেছি। এই নূপুরটা আমার খুব পছন্দের ছিল জানেন, তাই তো একটা হারিয়ে যাওয়ার পরেও আরেকটা খুলিনি। নূপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করে কৃতিক শুধালো, আচ্ছা অরু, সেদিন ক্যাথলিন তোকে রেগেমেগে কী এমন বলেছিল? প্রথমে অরু একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার মতো ছট করে মিনমিনিয়ে ঠোঁট টিপে হেসে ওঠেও। কি ব্যাপার, হাসছিস কেন? অরু হাসতে হাসতে জবাব দেয়, হাসব না? এলিসা আপুর কাজিন তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গজগজ করতে করতে আমাকে কত কথাই না শোনালো সেদিন। বলে কি না আমাকে যাতে আপনার ধারে কাছেও আর না দেখা যায়। আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন। কথাটুকু বলে আবারও অট্টহাসিতে ফেটে পড়ে অরু। হাসতে হাসতে বলে, উনি তো আর জানে না আমি আপনার চিরাচরিত শত্রু। জানলে বোধ হয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, এলিসাফুর কাজিনের মাথায় নির্ঘাত সমস্যা আছে। কৃতিক নিজের হাতের কাছে থামিয়ে বলল, এমন কেন মনে হলো তোর? তো মনে হবে না, আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলেছে আফুর কাজিন, আর মানুষ পেল না। আমি আর আপনি সাপ আর বেজি, না না দা আর কুমড়ো। কথা বলতে বলতে আবারও কুটকুটিয়ে হেসে ওঠে অরু। এতক্ষণ ধরে বসে বসে অরুর কথার বহর শুনে গেলেও ওর শেষ কথাটা বোধ হয় পছন্দ হয়নি কৃতিকের। অরুর হাসি মুখের দিকে এক নজর বিভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করেই অরুর মনে হলো ওর কলিজা ধরে টান দিয়েছে কেউ। হঠাৎ করে এমন প্রচণ্ড ব্যথায় আঁতকে উঠে শব্দ করে চিৎকার দিয়ে উঠল অরু। আহ, কি করছেন? ব্যথা কেন দিচ্ছেন? কৃতিক ওর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে, আমি তো নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজ রক্তরাঙা হয়ে ভিজে উঠেছে। অরু সেখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে রেখেছে। বন্ধ চোখ জোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। কৃতিক তাতে নজর না দিয়ে হনহন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছন ঘুরে মনে মনে আওড়ায়, তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে অরু। তুই আমার না হলে অন্য কারোর না। সন্ধ্যা হতে না হতে স্ফটিকের লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজে গানের ধিম ধিম আওয়াজ ভেসে আসছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করছে ক্যাডিল্যাক, মার্সিডিজের মতো নামিদামি গাড়ির বহর। পৃথিবীতে হাতে গোনা নামিদামি যে কয়েকটা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময় পৃথিবীর নামিদামি পকার প্লেয়াররা জুয়ার টাকা জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর এক বেট ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। এলিসাও তাদের মধ্যে একজন, সবার প্রিয় নাম্বার 13। এই নামে সবাই ওকে চেনে। সবার ভালো মতোই জানা, যেই ক্লাবে ওকে নিতে পারবে তারাই তরতর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে। কিন্তু এলিসা তো আর এসবে জড়াবে না। আজকে এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালোই ভালোই বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো। স্ফটিকের আলোতে জলজল করতে থাকা কিং ক্লাবের নেম প্লেটের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা চারজন। চারিপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে এলিসার বেশভূষা ও চোখ ধাঁধানো আজ। ঝিকিমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশেই স্যুটবুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে সায়র। চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। দেখতে তাকে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে।
শায়রের পাশে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জেকে। চারিদিকে উকিঝুঁকি মেরে সবটা পরখ করে অর্ণব এগিয়ে এসে বলল, গাইস, সব ঠিকঠাক। এলিসা, তুই শায়রকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ কর। আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথে কাজ শুরু করব। মনে রাখিস, হাতে মাত্র 10 মিনিট সময়। আই রিপিট, মাত্র 10 মিনিট। এরপর আর এতগুলো সার্ভার একসাথে নিজের কন্ট্রোলে রাখতে পারবো না আমি। আর জেকে, তুই এখানে ওয়েট কর। এলিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে তুই এলিসাকে নিয়ে চলে যাবি। ওর বাবাকে আমরা ম্যানেজ করব। কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল অর্ণব। নাও গো। 10 মিনিট প্রায় শেষ হতে চলল। কৃতিক সূক্ষ্ম নজরে কাছের দেওয়াল বেষ্টিত ক্লাবের দিকে তাকিয়ে আছে। এতদূর থেকে ভেতরে কোনো কিছুই ঠাহর করার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিভতে থাকা জিকিমিকি আলোর বহর হুট করেই পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরের মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন কৃতিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল। কিন্তু না, ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব। আশেপাশে এক নজর চোখ বুলিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালো, 10 মিনিট শেষ হতে চলল, ওরা কোথায়? কৃতিক ঠোঁট কামড়ে পড়ল, ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার। শায়র যা ভিতর ডিম, ওকে ভরসা নেই। কৃতিকের কথায় সায় জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছন থেকে কৃতিক আবারও ডেকে ওঠে ওকে। কৃতিকের ডাকে সাড়া দিতে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলে ওর দিকে একটা রিভলভার ছুড়ে দিয়ে কৃতিক বলল, ক্যাচ ইট। অর্ণব রিভলভারটা ক্যাচ ধরে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ে হতবাক হয়ে কৃতিকের চোখের দিকে চাইল। নিজের কোমরের খাঁজে আরও একটা রিভলভার গুছতে গুছতে হালকা চোখ টিপে কৃতিক বলল, ফর সেফটি পারপাস। আফটার অল, ভেতরের সবার কাছেই এটা আছে। এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হলরুমটাতে প্রবেশ করে তখন চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। এত মানুষ, এত হট্টগোল, সব কেমন হাওয়ায় উবে গিয়েছে। বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকের টেবিল চেয়ারগুলো উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। অর্ণব আর কৃতিক ভ্রু কুঞ্চন করে চোখাচোখি করল। অর্ণব নিচু স্বরে বলল, হোয়াটস রং? সবাই কোথায় হাওয়া হয়ে গেল? যে যেখানে খুশি যাক। এলিসার বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। লোকটা চরম ধূর্ত। এই মুহূর্তে এলিসা আর শায়রকে সেফ রাখাই আমাদের মেইন টার্গেট। কৃতিকের কথায় অর্ণব হাসূচক মাথা নাড়ালো। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানো টেবিল ঝনঝন করে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হলরুমের লাইট জ্বলে ওঠে। ভেতরের রুম থেকে একে একে বেরিয়ে আসে সবাই। শায়র আর এলিসার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং এলিসার বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খুনখুনিয়ে কেঁদে ওঠে শায়র। অর্ণব ওর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলল, মেয়েদের মতো কাঁদছিস কেন হাদারাম? তোদের বাঁচাতেই তো এলাম। কৃতিক এগিয়ে গিয়ে এলিসার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, আবারও নিজের মেয়ের সাথে নোংরা চাল চাললেন মিস্টার ত্রিপিটক। কৃতিকের কথায় লোকটা কপট হেসে বলল, এত কথা ভাল লাগছে না, চলো সহজ ডিলে আসি। তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও। ওকে ছাড়া আমার ক্যাসিনো বিজনেসটা একেবারে নড়বড়ে হয়ে আছে। লোকটার কথায় কৃতিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্য করে হাসল। অতঃপর ঘাড় কাত করে বলল, গেলে আমরা 4 জনই যাব। প্রয়োজন পড়লে আপনাকে উপরে পাঠিয়ে যাব, কারণ আপনাদের মতো মানুষের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই এলিসাকে টান দিয়ে ওর মাথায় রিভলভার ঠেকালো কৃতিক। কৃতিকের কাণ্ডে এবার অর্ণব কিছুটা ভড়কে গিয়ে বলল, জেকে, কি করছিস? অর্ণবের কথায় কান না দিয়ে কৃতিক এলিসার বাবাকে বলে, আপনি ওকে মারতে পারতেন না ত্রিপিটক, কারণ এলিসা আপনার সোনার ডিম পাড়া হাঁস। বাট আমি পারবো, কারণ ও আমার 2 পয়সার কাজেও আসে না। ইভেন নিজেকে বাঁচানোর জন্য শুধু এলিসা কেন, ওদের সবাইকে মারতেও আমার 1 মিনিটও সময় লাগবে না। জাস্ট পয়েন্ট অ্যান্ড তারপর শ্যুট। এলিসার বাবা হেসে বলল, ভয় দেখাচ্ছ? কৃতিক তৎক্ষণাৎ শায়রের পা বরাবর একটা গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে শায়র। এলিসা, অর্ণব ওরাও ভয়ার্ত চোখে তাকিয়ে আছে কৃতিকের দিকে। নিজের বন্ধুকে এভাবে উইদাউট ওয়ার্নিং গুলি করাতে এলিসার বাবাও খানিকটা ভড়কে গিয়েছে। মনে মনে ভাবছে, এই ছেলে যে যখন তখন এলিসাকে গুলি করে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। চারিদিকে গুমট পরিবেশ বিরাজমান।
কৃতিক এলিসাকে নিয়ে এক পা দুপা করে মেন গেটের কাছে চলে এসেছে। সায়র এখনও বসে বসে কাঁদছে। কৃতিক অর্ণবকে চোখ দিয়ে ইশারা করতেই অর্ণবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে এলিসার মাথায় গান পয়েন্ট করে রাখায় এলিসার বাবা নড়তেও পারছে না, ছুটতেও পারছে না। অর্ণব কাছে এগিয়ে আসতেই কৃতিক স্পষ্ট বাংলায় বলে, দরজার গুপ্তমন্ত্র বদলে ফেল অর্ণব। কৃতিকের কথার আগামাথা বুঝতে না পেরে অর্ণব ব্রুকুচকে বলল, কি বদলে ফেলবো? গুপ্তমন্ত্র। গুপ্তমন্ত্র? দরজার গুপ্তমন্ত্র? অর্ণব বিরক্ত হয়ে বলল, আরে ভাই, গুপ্তমন্ত্রটা আবার কি? কৃতিক দাঁত কটমটিয়ে বলল, ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর, তাহলে তো ওরা বুঝে যাবে ছাগল। কৃতিকের কথায় অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে অর্ণবকে বোঝাতে গিয়ে এলিসার বাবাসহ সকলে কৃতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে, তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে। সায়র এখনও পা ধরে বসে বসে কাঁদছে। ডান। অর্ণব শব্দটা উচ্চারণ করতেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা তিনজন। যাওয়ার আগে দরজা ঠেলে সায়রের উদ্দেশ্যে কৃতিক চেঁচিয়ে বলল, দ্রুত আয় গাধা, তোর পায়ে কিছু হয়নি, তাকিয়ে দেখ, গুলিটা প্যান্টে লেগেছে। কৃতিকের কথা কানে পৌঁছাতে সচকিত হয়ে তখনই তড়িৎ বেগে দৌড়ে দরজার বাইরে চলে এলো সায়র, এবং আর এক সেকেন্ড অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কৃতিক। যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে, তাই এলিসার বাবাসহ ক্লাবের সবাই কক্ষের মধ্যে আটকে পড়ে গিয়েছে। বাইরে এসে এলিসাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে সায়রের হাত টেনে ওকে নিয়ে দৌড়াতে লাগলো কৃতিক। হঠাৎ এলিসাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে নিল অর্ণব। এলিসা বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু বলবে, তার ফুসরত না দিয়েই ওর হাত ধরে অর্ণবও দৌড়াতে লাগলো স্বগতিতে। পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়াতে দৌড়াতে কৃতিক বলল, তাড়াতাড়ি চল, ওর ভিলাতে একা আছে। সায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই, অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করেই দিয়ে এলো। কৃতিক অর্ণবের দিকে তাকিয়ে শুধালো, অর্ণব, কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? দৌড়াতে দৌড়াতেই অর্ণব মিনমিনিয়ে জবাব দিল, তাড়াহুড়োয় মাথায় কিছু আসেনি, তাই এলিসার নাম দিয়ে এসেছি। অর্ণবের কথায় ওরা সবাই আহাম্মক বনে গেল। কৃতিক দাঁত কিড়মিড় করে বলল, ইডিয়ট, আগে বলবি না, জলদি দৌড়া। ক্লাবের নিচে বাইক রাখা ছিল। একটা বাইকে কৃতিক আর সায়র উঠে পড়ে, অন্যটাতে এলিসা আর অর্ণব। অর্ণব রাইড করতে পারে না, তাই এলিসাই ওদের বাইকটা রাইড করছে। রাইড করে কিছু দূর যেতেই পুলিশে কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত। ব্যাপারটা বুঝে আসতেই বাইকে বসে গুনগুনিয়ে গান ধরেছে সায়র। কৃতিক রাইড করতে করতে বলল, খিরে, এমন একটা সময় তোর গানও মনে পড়ছে? একটু আগে তো ভ্যা ভ্যা করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিলি। তা কাঁদবো না? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে গুলি ছুটতে? তোর গায়ে তো আর লাগেনি, আমার নিশানার ওপর আমার কনফিডেন্স আছে। কি করে শিখলি এত ভালো গান পয়েন্টিং? কৃতিক মৃদু হেসে বলল, মন্ত্রীর ছেলে বলে সেলফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখিয়েছিলেন এসব। কৃতিকের কথায় সায়র ঠোঁট উল্টে মাথা নাড়ালো। বাংলাদেশের কথা মনে পড়তেই সব রেখে কৃতিকের মস্তিষ্কে হানা দেয় শুধুমাত্র অরু। অরুর কথা মাথায় আসতে কৃতিক বলে, সায়র, ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ার্ন করলাম। কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলে, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দেব তো। পসিবল না, অরু একা আছে। এই বলে আবারও ফ্লাইওভারের টার্ন নিল কৃতিক। সামনে পেছনে চারিদিকে সব কিছু ঘোলাটে লাগছে। মাথাটা চলন্ত ফ্যানের ন্যায় ভন ভন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়িবুড়ি দলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থরথরিয়ে কাঁপছে। বাইক থেকে নেমে হেলে দুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র। তবুও এখনও হৃৎপিণ্ডটা কেমন ধুকফুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে কৃতিক। রুমে এসে মনে মনে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করছে সায়র। হাত পা ছাড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতে নিতেই কটমট করে সায়র বলল, কোন অলক্ষণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখনো ঠাস করে গুলি মেরে দিচ্ছে, তো কখনো বাইকে চড়িয়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। সায়র কথাটা শেষ করতে পারল না। তৎক্ষণাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে কৃতিক দাঁতে দাঁত পিষে বলল, আমার অরু কই? আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসল সায়র।
কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোর সমস্যা কি জেকে? অরু হারিয়ে গেলেই তুই সবসময় আমার দিকেই তেড়ে আসিস কেন? আমি কি তোর অরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেট কৃতিকের চোখের সামনে ধরে বলল, দেখ, এই দেখ, কোথাও তোর অরু নেই। সায়রের পাজলামো গায়ে না মেখে কৃতিক পুনরায় শুধালো, দেখেছিস কিনা সেটা বল। কৃতিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুষ্ক ঢোক গিলে এদিক ওদিক মাথা নাড়ালো সায়র। কৃতিক সায়রকে ছেড়ে এলিসা আর অর্ণবের দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়ল। ওরাও মাত্রই রুমে প্রবেশ করেছিল। কৃতিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে এলিসা শুধালো, কি হয়েছে জেকে? এলিসার মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা। বাবার হাতে মরতে মরতে কোনো মতে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরের পুরে শান্ত স্বরে কৃতিক বলল, অরুকে দেখেছিস এলিসা? এলিসা ভ্রু কুঞ্চিত করে বলল, কেন, রুমে নেই? এত রাতে কোথায় যাবে? কোথাও নেই দেখেই তো তোদের জিজ্ঞেস করছি। ততক্ষণে অর্ণব নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। সবটা শুনে ও বলল, চল রিসিপশনে একবার জিজ্ঞেস করে দেখি, কোথাও বেরোলে তো ওখান থেকে বেরিয়েছে। অর্ণবের কথা যুক্তিসঙ্গত মনে করে হাসিচোখ মাথা নাড়িয়ে সেদিকে এগিয়ে গেল কৃতিক। ওরা চারজন রিসিপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগে বেরিয়েছে অরু। কোথায় বেরিয়েছে সেটা তারা জানে না। রিসিপশনিস্টের কথায় মাথায় রক্ত চড়ে গিয়েছে কৃতিকের। মনে মনে ঠিক করেই নিয়েছে আজ অরুকে পেলে ওর হাতে মার খেতে খেতে অরুর খবর আছে। অর্ণব সায়র এগিয়ে এসে বলল, এখন কি করবি? কৃতিক চোয়াল শক্ত করে বলল, ইডিয়েট একটা, আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেয়েটার। আজ খুঁজে পেলে খবর আছে ওর। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কৃতিকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনের মনে। কেন এত উন্মাদনা? কিসেরই বা এত আসক্তি? প্রায় ঘণ্টাখানিক সি বিচের এ মাথা ও মাথা হাতড়ে বেরিয়েছে কৃতিক। সেই সাথে সায়র অর্ণব ওরুকে খুঁজছে হন্য হয়ে। রাত তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। চারিদিকের ঘুটঘুটে আধার চাপিয়ে সাগরের তীর আলোকিত হয়ে উঠেছে সোডিয়াম নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারে বারে। রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। কৃতিকের বেজায় অস্থির লাগছে, চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়ে ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। কৃতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই ও আর স্থির না থেকে হনহনিয়ে হাঁটা ধরল অরুর পানে। অনেকটা দূরত্ব গুছে গিয়ে কৃতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি, ঠিক তখনই কৃতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল অরু। অন্তরাত্মা কেঁপে উঠল অজানা আতঙ্কে। মনে মনে ভাবল, রিপ, অরোরা শেখ। অরুর পিছনে আরও 2টা থাই মেয়ে ছিল, হাতে তাদের ঘুড়ি আর লাটাই। কৃতিক তাদের এক নজর পরখ করে অরুর কাছে এসে ওকে সজোরে ছড় মারতে উদ্যত হয়েও থমকে যায়। উল্টে 2 হাত দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজ বুকের মধ্যিখানে। এখনই গালে ঝড় হামলে পড়বে, সেই ভয়ে চোখ মুখ খিচে রেখেছিল অরু। কিন্তু কিছু সময় যেতেই শরীরে শিহরণ জাগানো সেই স্যান্ডেলউড পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতেই পিটপিট করে চোখ খুলল। আবারও একই ঘোর লাগানো অনুভূতি। কৃতিকের শরীরে শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতেই সহ্য করতে পারে না ওরও। হাত পা কেমন অসাড় হয়ে আসে, কান গাল সব কিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে ওঠে ভেতরের সুপ্ত নারী সত্তাটা। অথচ কৃতিক ওকে নিজের বুকের মাঝে এমনভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে কৃতিকের শরীরের নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ে গিয়ে ঠেকছে। খানিকক্ষণের নীরবতা ভেঙে কৃতিক উদ্বিগ্ন সুরে শুধালো, অরু, তোর বয়স কত? কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি, কিভাবে গিয়েছিলি? কোনোরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়ে মুখ উঁচিয়ে কৃতিকের চোখের দিকে চাইল ওরও। পরক্ষণেই ওর চোখ গেল কৃতিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরও 3 জোড়া চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়েলিটি শো দেখার মতো করে অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়ান কৃতিক চৌধুরীকে দেখছে। সবাইকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে ওরও মুখ কাচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, সবাই কি ভাবছে? আমি কিছু জিজ্ঞেস করেছি ওরু। কৃতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরু বলে, 18 বছর 6 মাস 13 দিন, এবার ছাড়ুন। পারফেক্ট।
নিজেকে ছাড়াতে গিয়ে অরুর চোখ গেল এবার কৃতিকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে কৃতিক। তা দেখে সঙ্গে সঙ্গে অরু বলে ওঠে, এ কি, আপনার জুতা কোথায়? পেছন থেকে হাঁক পেড়ে একজোড়া স্নেকার্স দেখিয়ে সায়র বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম কি না? অরু দ্রুত সায়রের সামনে গিয়ে মিনতি সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিলেন না বলে বেরিয়ে এসেছিলাম। আমি রিসেপশনিস্টকে বলে এসেছিলাম, কিন্তু উনি আমার ইংলিশ পুরোপুরি বুঝতে পারেনি বোধ হয়। ও রোজা, এলিসের সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়। এমনিতে মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে, তাই কৃতিকের কড়া আদেশে আর নাকচ করতে পারেনি ওরও। চুপচাপ চলে গিয়েছে এলিসার হাত ধরে। ওদিকে সায়র, অর্ণব আর কৃতিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধহয় ওরা আর ঘুমোবে না। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।